গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি। এদের মধ্যে ত্রাণ সহায়তা নেওয়ার সময় ১১ জন মারা গেছেন। শুক্রবার দিনভর পুরো গাজা জুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সবশেষ মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়। এর আগে উত্তর গাজার একটি স্কুলে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহত হয়েছে ৮ জন, আহত হয়েছে আরও অনেকেই। হালিমা আল সাদিয়ে স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। জাতিসংঘের সংস্থা UNRWA প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েল গাজাকে শিশু এবং ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত করেছে। গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত ত্রাণ কেন্দ্র এবং অন্যান্য মানবিক সহায়তা গোষ্ঠীর ত্রাণ নিতে গিয়ে গেল ৬ সপ্তাহে প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এই তথ্য জানিয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ২৭ মে থেকে ৭ জুলাই পর্যন্ত তাদের নথিভুক্ত তথ্য অনুযায়ী ৭৯৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬১৫ জন প্রাণ হারিয়েছেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে এবং ১৮৩ জন নিহত হয়েছেন অন্যান্য ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে। এদিকে জাতিসংঘের OHCHR এর মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, ফিলিস্তিনি নিহতের এই পরিসংখ্যান তারা দিয়েছেন গাজার হাসপাতাল, কবরস্থান, স্বাস্থ্য কর্তৃপক্ষ, NGO এবং ফিলিস্তিনিদের পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে। তবে GHF বলছে, জাতিসংঘের নিহতের যে পরিসংখ্যান দিয়েছে তা মিথ্যা এবং বিভ্রান্তিপূর্ণ। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। প্রতি মুহূর্তে মানবিক সংকট আর ভয়াবহ রূপ নিচ্ছে। এদিকে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। অন্যদিকে প্রধান সাহায্য সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ৩৪ বছর বয়সী ফিলিস্তিনি ফাতিমা আরফা ৬ মাসের গর্ভবতী। যুদ্ধের কারণে তিনি অনাগত সন্তানের জীবন নিয়ে শঙ্কিত। তার উদ্বেগ কেবল গাজায় চলমান সংঘাতই নয়, খাদ্যের অভাবে রক্তস্বল্পতার সাথে লড়াই করতে হচ্ছে তাকে। উত্তর গাজায় পরিবারসহ আরফাকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে বহু আগেই। এখন স্বামী এবং ৫ সন্তানের সাথে এক অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন তিনি। এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসা সেবা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ যে কোনো ধরনের চিকিৎসা সেবা পেতে অনেকটা পথ হেঁটে যেতে হবে আরফাকে। হাসপাতালটি আমাদের তাঁবু থেকে অনেকটাই দূরে। তীব্র গরমের মধ্যে হাসপাতাল পর্যন্ত হেঁটে যাওয়া আমার পক্ষে খুব কঠিন। আর ৬ মাসের ভ্রূণ হারানো নিয়ে আমি আসলেই অনেক ভীত। এদিকে গাজার আল হেলু হাসপাতালের পরিচালক ফাতি আল দাহতু আরফার ফাইল পর্যালোচনা করে বলেন, তাকে রক্ত সঞ্চালনের জন্য হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। আরফা এখন অপুষ্টি এবং রক্ত স্বল্পতায় ভুগছে। মাংস, দুগ্ধজাত পণ্য, পনির, ফল এবং শাকসবজির অভাবের কারণে তার এই অবস্থা হয়েছে। ২০২৫ সালের জুনে জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজায় আনুমানিক ৫৫,০০০ গর্ভবতী নারী গর্ভপাত, মৃত প্রসব এবং অপুষ্টিতে ভুগছেন। আরেক প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, গাজার প্রায় ১১,০০০ গর্ভবতী নারী এরই মধ্যে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন এবং আগামী মাসগুলোতে প্রায় ১৭,০০০ গর্ভবতী নারীর তীব্র অপুষ্টির কারণে জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন হবে। ইসরায়েলের প্রায় ২ বছরের সামরিক অভিযানে গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ঋতু সাহা, ৭১। গাজায় বর্বর হামলার মধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপন আলোচনা করেছিল সৌদি আরব। যদিও দেশটি শর্ত দিয়েছিল, গাজায় যদি যুদ্ধ বন্ধ হয় তাহলেই তারা এ পথে এগোবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ২০২৪-এর মাঝামাঝি সময়ে এই চেষ্টা হয়। সে সময় আশা করা হয়েছিল, সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে নেতানিয়াহু স্থায়ীভাবে গাজায় যুদ্ধ বন্ধ করতে চাইবেন। নেতানিয়াহু প্রাথমিক অবস্থায় সায়ও দিয়েছিলেন এবং মে মাসে তিনি যুদ্ধবিরতির একটি প্রস্তাব সামনে এনেছিলেন। কিন্তু জুলাইয়ের শেষ দিকে তিনি গাজার যুদ্ধবিরতিতে নতুন শর্ত আরোপ করেন। এতে করে ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপনের সম্ভাবনাটি শেষ হয়ে যায়।
পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে আগ্রহী ইরান, তবে শর্ত একটাই, ওয়াশিংটনকে আগের ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিতে হবে। এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একথা বলেন। একই সাথে প্রতিশ্রুতি ভঙ্গ এবং সামরিক হামলার জন্য ক্ষতিপূরণ না দিলে কোনো সমঝোতা সম্ভব নয় বলেও জানান আরাকচি। তার দাবি, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি। এদিকে এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনীর সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, ইরান থেকে হুমকি এলে আবারও হামলা চালাবে তেল আবিব। ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইস্পাহান সহ যে কোনো স্থানে অস্ত্র পৌঁছে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গেল মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্য থেকে একটি স্থাপনায় ইউরেনিয়াম উদ্ধার করতে পারে বলে বিশ্বাস করছে ইসরায়েল। দেশটির একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। মার্কিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় কর্মকর্তা বলেন, ইস্পাহানে সমৃদ্ধ করা ইউরেনিয়ামের কাছে পৌঁছানো ইরানের জন্য অনেক কঠিন হবে, তবে এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিলে নতুন করে হামলা চালাবে ইসরায়েল। তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের তাদের ইউরেনিয়াম ইস্পাহানে ভূগর্ভস্থে সমৃদ্ধ করে রেখেছে। সেখানে গেল 22শে জুন অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 1300 জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংস্থাটির একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে 1107 জন সিভিল সার্ভিস এবং 246 জন ফরেন সার্ভিস কর্মকর্তা। পুনর্গঠনের অংশ হিসেবে মন্ত্রণালয়ের শত শত ইউনিট ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠিত হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পরিবর্তনের ফলে প্রায় 3000 কর্মকর্তা কর্মচারী পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ছেন। তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন, বাকিরা চাকরিচ্যুত হচ্ছেন। 2025 সালের 22শে এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র দপ্তরের পুনর্গঠনের ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী দপ্তরের অভ্যন্তরীণ কার্যক্রম ঢেলে সাজানো হচ্ছে, যাতে কূটনৈতিক অগ্রাধিকার ও দক্ষতা বৃদ্ধিতে আরও মনোযোগী হওয়া যায়। ভারতের আহমেদাবাদে গত মাসে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, উড়োজাহাজটি উড্ডয়নের 3 সেকেন্ড পরই ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে যায়। তদন্তকারীরা বিমানের ব্ল্যাক বক্স থেকে এই তথ্য খুঁজে বের করতে সমর্থ হয়েছেন। গত মাসে ওই বিমান দুর্ঘটনায় 260 জন নিহত হন। শনিবার ভারতের এভিয়েশন দুর্ঘটনা তদন্তকারীদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং 787 ড্রিমলাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ককপিট ভয়েস রেকর্ডারে একজন পাইলটকে অপর পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায়, তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন। জবাবে অপর পাইলট বলেন, তিনি জ্বালানি বন্ধ করেননি। রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি যুদ্ধবিমান তৈরি কারখানা এবং তুলা অঞ্চলের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভ দাবি করেছে, এই হামলায় 2টি স্থাপনাতেই বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, মস্কোর দক্ষিণ পূর্বে প্রায় 150 কিলোমিটার দূরের লুকোভিৎসি শহরে অবস্থিত একটি বিমান কারখানায় ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে রাশিয়ার মিগ যুদ্ধ বিমান তৈরি করা হয়। তুলা অঞ্চলের অপর স্থাপনাটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র চালিত অস্ত্র ব্যবহারের জন্য পরিচিত ইনস্ট্রুমেন্ট ডিজাইন ব্যুরো। আর এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 24 ঘন্টায় 155টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে 11টি মস্কোর দিকে যাচ্ছিল। সম্প্রতি ইউক্রেনের ওপর রাশিয়ার ড্রোন হামলা মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, মাত্র এক রাতেই তারা মোকাবেলা করেছে 472টি একমুখী কামিকাজে ড্রোন। এটি শুধু এক রাতের চিত্র। মে মাস থেকেই এমন হামলার মাত্রা বাড়ছে প্রতিনিয়ত, আর এর পেছনে আছে রাশিয়ার প্রতিশোধের কৌশল। তাদের নিজস্ব ড্রোন গেরান 2। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। রাত গভীর, শহরের আকাশে সাইরেনের চিৎকার। ইউক্রেনের মানুষের ঘুম ভাঙে বিস্ফোরণের শব্দে। জানালার পাশে দাঁড়িয়ে তারা দেখে, আকাশে উঠছে অসংখ্য ছায়া, আসছে নিঃশব্দ ঘাতক ছদ্মবেশী ড্রোন। সম্প্রতি ইউক্রেনের উপর একের পর এক আগ্রাসী ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। গত জুন মাসে ইউক্রেনের রেকর্ড সর্বোচ্চ 5429টি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।
আর জুলাই মাসের প্রথম 9 দিনেই ছুড়েছে 2000-এরও বেশি ড্রোন। ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে ইরান থেকে শাহেদ ড্রোন আমদানি করে রাশিয়া, কিন্তু 2023 সাল থেকে রাশিয়া নিজস্বভাবে এই ড্রোন সংযোজন ও উৎপাদন শুরু করে। তৈরি হয় তাদের নিজস্ব নাম গেরান 2। এতে শুধু ড্রোনের সংখ্যাই বাড়েনি, যুক্ত হয়েছে নতুন প্রযুক্তিও। রুশ ড্রোনগুলো পূর্বের চেয়ে এখন আরও অনেক কৌশলী। ড্রোনের গায়ে কার্বনের আবরণ দেওয়া হচ্ছে, যা রাডার সিগন্যাল শোষণ করে নেয়, ফলে সেগুলো রাডারে ধরা পড়ে না। এমনকি ড্রোনের ভেতর দেওয়া হচ্ছে সিম কার্ড, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে রাশিয়ায় পাঠানো যাচ্ছে লাইভ তথ্য। এছাড়া ছদ্মবেশী এই ড্রোনগুলোতে ব্যবহৃত হচ্ছে ইনসেন্ডিয়ারি ওয়ারহেড, যা বিস্ফোরণে শুধু ক্ষয়ক্ষতি নয়, বরং আঘাত হানার পাশাপাশি আগুন লাগিয়ে দেয় চারপাশে, ছড়িয়ে দেয় শত শত শার্পনেল, যাতে প্রাণহানি হয় আরও বেশি। গেরান 2 নামের এই ড্রোনগুলো রাশিয়ার জন্য যেন কম খরচে বেশি ফলের অস্ত্র। প্রতি মাসে শত শত ড্রোন ইউক্রেনে পাঠাতে পারছে তারা। কম দামি এসব ড্রোন ধ্বংস হলেও সমস্যা নেই, কিন্তু ইউক্রেনের জন্য প্রতিটি ড্রোন আটকানো মানে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ছোড়া। রাশিয়ার ড্রোনগুলো এখন আর শুধু আকাশে ওড়ার যন্ত্র নয়, সস্তা ছদ্মবেশী এসব ড্রোন প্রায় প্রতিদিনই ইউক্রেনের আকাশে নতুন আতঙ্ক হয়ে ফিরে ফিরে আসছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইউক্রেনে নতুন করে অস্ত্র সরবরাহ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তা সরাসরি নয়, বরং পশ্চিমা সামরিক জোট নেটোর মাধ্যমে পাঠানো হচ্ছে। এদিকে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র পাঠানোর বিষয়ে নেটো জোট এবং ইউক্রেনের সাথে ওয়াশিংটনের নতুন একটি চুক্তি হয়েছে। ট্রাম্প আরও বলেন, তারা অস্ত্র পাঠাচ্ছেন নেটোকে এবং তারা এসব অস্ত্রের দাম 100% পরিশোধ করছে। এদিকে মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প এবার প্রথম সরাসরি যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার থেকে ইউক্রেনের জন্য অস্ত্র পাঠাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বন্যা কবলিত রাজ্য টেক্সাসে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত 120 জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে 161 জন। তাদের উদ্ধারে সর্বশক্তি নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। বন্যার কবলে পড়েছে এশিয়ার বিভিন্ন অঞ্চলও। অন্যদিকে রাশিয়ায় চলছে তীব্র গরম। সারা বিশ্বের আবহাওয়া পরিস্থিতি জানবো রিপোর্টে। ফার্স্ট লেডি মেলানিয়াকে সাথে নিয়ে টেক্সাসের স্যান অ্যান্টোনিওর কাছে একটি বিমান ঘাঁটিতে নামে প্রেসিডেন্ট ট্রাম্পের এয়ারফোর্স 1। সেখান থেকে তারা যাত্রা করেন কেরভিল শহরে। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। আপনারা অভাবনীয় কাজ করছেন। ভবিষ্যতে যেন এমন দুঃস্বপ্ন আর না আসে, তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। দুঃখ, শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। যে বাবা মায়েরা তাদের ছোট্ট শিশু হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনাদের সাথে আমরাও শোকাহত। আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে আপনাদের জন্য। টেক্সাস যখন বন্যার কবলে, তখন অ্যারিজোনা অঙ্গরাজ্যে জ্বলছে দাবানল। বন্ধ করে দেওয়া হয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। জেকব লেকের কাছে এরই মধ্যে ছাই হয়ে গেছে ৮৭০০ একর এলাকা। তীব্র তাপদাহ চলছে রাশিয়ার রাজধানী মস্কোতে। তাপমাত্রা উঠেছে 35.2 ডিগ্রি সেলসিয়াসে। এবছরকে রাশিয়ার ইতিহাসে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। তাপদাহ চলছে এশিয়ার দেশ উত্তর কোরিয়াতেও। রাজধানী পিয়ংইয়ং থেকে শুরু করে পিয়ংসান এবং উইয়ন এলাকায় 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। অন্যদিকে এমনিতেই টানা 4 দিনের বৃষ্টিতে বন্যার আশঙ্কা আছে পশ্চিমবঙ্গে। তার মধ্যেই ৮৬,০০০ কিউসেক পানি ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ফলে ঘাটাল মহকুমা ও দক্ষিণবঙ্গ সহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এরই মধ্যে কন্ট্রোল রুম খুলেছে স্থানীয় প্রশাসন, জারি করা হয়েছে হাই অ্যালার্ট। টানা বৃষ্টির কারণে বন্যার কবলে পড়েছে এশিয়ার আরেক দেশ জাপান। রাজধানী টোকিও তলিয়েছে মেগুরো নদীর উপচে পড়া পানিতে। তলিয়ে গেছে সাইতামা প্রদেশও। ভূমিধসের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। গত 24 ঘন্টায় 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল এই বৃষ্টি আরও অন্তত একদিন থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আফসানা শাওন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও কিছু নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও আসছে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।